যে পরিস্থিতিই হোক না কেন সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কিছুদিন ধরেই তো আমার শরীর খুবই অসুস্থ। আমি শুয়ে বসে আমার দিনগুলো কাটাচ্ছি, কিন্তু যখন যেই পরিস্থিতি সেটাকেই মেনে নিতে হবে। হঠাৎ করে কাল রাত 8:30 9টার দিকে ফোন আসে যে আমার ইমার্জেন্সি আমার মামার বাড়িতে যেতে হবে। কাজটা আমার, যার জন্য যেতেই হবে, আমাকেই যেতে হবে, অন্য কেউ গেলে চলবে না। একদমই ইচ্ছা ছিল না, কোনোভাবেই মন মানছিল না, শরীরও মানছিল না। অসুস্থ শরীর নিয়ে কি এত জার্নি করতে ভালো লাগে বলেন তো? কী আর করার, যেতেই হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে, আজ 5:30টার দিকে ঘুম থেকে উঠে একদম রেডি টেডি হয়ে 6:30টার মধ্যে বের হয়ে গেছি। যত সকালবেলা ঘুম থেকে উঠে বের হওয়া যাবে তত তাড়াতাড়ি পৌঁছানো যাবে আর তত তাড়াতাড়ি ব্যাক করা যাবে। আমি থাকবো না, আজকের দিনেই চলে আসব, যার ফলে খুবই সকালবেলা রওনা দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি পৌঁছে যাব, আবার তাড়াতাড়ি রওনা দিয়ে দিতে পারবো। কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি চলে আসব। আর কি কাজ, সেটা একটা পার্সোনাল কাজ, সেটা আর না বললাম, এতটুকুই বলছি যে আমার একটা কাজ ছিল আর কি, যেতেই হবে। এই যে গাছ, মানে আমি এখন রাস্তার মধ্যে আছি, হয়তো বা খুব বেশি সময় লাগবে না, যেহেতু সকালবেলা রওনা দিয়েছি, এর মধ্যেই পৌঁছে যাব। আমার কাজটা হয়ে গেলেই হলো, আর থাকবো না। ছেলেকেও বাসায় রেখে এসেছি, সবাই বাসায়, আমি একা একাই চলে এসেছি আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম মামার বাড়ি। এই যে দেখুন আমার দিদার অবস্থা, দিদার একদম করুণ অবস্থা। কোন অবস্থার কারণ কি, বয়স, তার বয়স হয়েছে, এই সময় এরকম থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু দেখলে অনেক কষ্ট লাগে। কষ্ট লাগলেও তো কিছু করার নেই, বয়সটাই এরকম। কথা বলছিলাম দিদার সাথে, কেমন আছেন, ভালো আছেন কি না, কী করছেন, সকালে খেয়েছেন কি না। সেও অনেক রাজ্যের কথা বলছিল, আমার ছেলের কথা জিজ্ঞাসা করছিল, সবার কথাই জিজ্ঞাসা করছিল। তারপরে আর কি, আসার সাথে সাথে ছোটো মামি খাবার বেড়ে দিল। মামি অনেক রকম রান্না করেছে, এখানে ধুন্দুল দিয়ে একটা ভাজা করেছে, তারপরে বরবটি ভাজা করেছে, আর রান্না করেছে একটা তরকারি। আমার তো প্রচুর পরিমাণ ক্ষুধা লেগেছিল, কারণ সকালবেলা তো আর ওইভাবে এত সকালে খাওয়াও যায় না, না খেয়ে। মা অবশ্য বলেছিল খেয়ে বের হতে, কিন্তু আমি আর খেয়ে বের হয়নি। আস্তে আস্তে তো 10টা 10:30টার মতো বেজে গেছে, আমার খুবই ক্ষুধা লেগেছে। ভাত টাত খাওয়া দাওয়া শেষ করে এখন দেখুন মামার বাড়িতে পেয়ারা, গাছের মধ্যে পেয়ারা ধরেছে। এই পেয়ারাগুলো খেতে না খুবই টেস্ট। ছোটোবেলা থেকে এই গাছটা আমি দেখছি, এমনকি প্রতি বছরই এই পেয়ারা দিয়ে যায়। পেয়ারাগুলো খেতে অনেক স্বাদ, ভালো লাগে আর কি। তখন দেখলাম সবে মাত্র কয়েকটা ধরেছে, অনেক ধরেছে, তবে পেকেছে কয়েকটা। এর মাঝে আমি 1-2টা পেড়ে খাওয়া শুরু করে দিলাম। ভাবছি যাওয়ার সময় যদি পারি তাহলে কয়েকটা পেয়ারা নিয়ে যাব। আর মামার বাড়িতে এসেছি, ছেলের জন্য দুধ নিয়ে যাব না, সেটা কী করে হয়। মামাকে কিন্তু আমি যখন কনফার্ম হয় যে আমরা কালকে আমি মামার বাড়িতে আসব, তখনই কিন্তু মামাকে মা বলে দিয়ে রেখেছিল 10-12 কেজি যা পারিস একটু দুধের জোগাড় করে রেখে দিস, আর মামিদেরকে যেন বলে দেয় দুধটা জাল করে রাখার জন্য, ঠান্ডা করে নিয়ে আসবো। মামি অলরেডি দুধ জাল করে রেখে দিয়েছে, এখন বসে বসে আমি এটাকে ঠান্ডা করছি। যতক্ষণ এটা ঠান্ডা হবে তারপরে আমি রওনা দিয়ে দিব। এই যে দেখুন ফ্যানের নিচে দিয়ে বসে আছি আর নাড়ছি। এখানে প্রায় 12.5 লিটারের মতো দুধ আছে, এগুলো নিয়ে চলে যাবো আর কি। আর এরও মধ্যে আমার ছোট বোন আমাকে কল করে বলে যে বর্দি, ঢাকার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা তো কম বেশি সবাই জানি বর্তমান ঢাকার অবস্থা কীরকম। তুই যত তাড়াতাড়ি পারিস তুই তাড়াতাড়ি রওনা দিয়ে দিস, যত দেরি করবি ততই কিন্তু বিপদে পড়বি। আমি এই কথা শুনে আর দেরি না করে, কথা শোনার পর আমি 1 ঘন্টার মধ্যে, দুধটা ঠান্ডা হতে তো সময় লাগে, দুধ ঠান্ডা হতে যতটুকু সময় লাগে সেইটুকু সময় রেখে আমি একদম রওনা দিয়ে দিই। যাই হোক, রওনা যখন দিই তখন তো ভালো। আসি তো বাস স্ট্যান্ডে, আসার পরে বাসওয়ালারা বলছে তারা নাকি ঢাকার দিকে ঢুকবে না, মানিকগঞ্জ পর্যন্তই সমাপ্ত। এখন কি করব, যাই হোক মানিকগঞ্জ পর্যন্তই যাই, তারপরেটা দেখা যাবে। তারপরে মানিকগঞ্জ পর্যন্ত গেলাম, যাওয়ার পরে দেখি মানিকগঞ্জ থেকে কোনো বাস নেই। একজন এক একভাবে বলছিল, কেউ বলছিল এভাবে যান, কেউ বলছিল ওভাবে যান, কিন্তু কিভাবে যাব সেটা আমি বুঝেই পাচ্ছিলাম না।
তারপরে কি যেভাবেই হোক মানিকগঞ্জ থেকে নবীনগর আসি। নবীনগর আসার পরে দেখি এই অবস্থা, রাস্তাঘাটে গাড়ির অভাব নেই, কিন্তু কোনো গাড়ি কোনোভাবেই চলছে না। এই নবীনগর থেকে হাঁটতে হাঁটতে সাভার পর্যন্ত হেঁটে আসা। শুধু কি হেঁটে আসা, আমার হাতে দুইটা ব্যাগ, আর দুই ব্যাগের মধ্যে 10 কেজি করে 20 কেজি জিনিস, মানে 12.5 কেজি দুধ। তারপরে আমি কিনেছিলাম হলো মিষ্টি, জিলাপি, পেয়ারা মামার বাড়ি থেকে এনেছিলাম। সব কিছু মিলিয়ে আমার হাতে 20 কেজি। নবীনগর থেকে সাভার হেঁটে আসা কি বাড়ির কাছের কথা? এই ব্যাগ নিয়ে আমি হেঁটে হেঁটে এসেছি। এরও মাঝে আমি তো মা কালীকে ডাকছিলাম, মা কালী আমাকে রক্ষা করো, মা কালী আমাকে রক্ষা করো, আমি কিভাবে যাব এতখানি। এরও মাঝে একটা মেয়ে, ওর কথাটা না বললেই নয়, আমি ওকে চিনিও না, কোনো কিছুই না, জানিও না। ও হঠাৎ করে আমার কাছে এসে বলে যে আপু, আপনার অনেক কষ্ট হচ্ছে, একটা ব্যাগ আমার কাছে দেন। আমি তো কোনোভাবেই দিতে চাইছিলাম না, কিন্তু না, ও নাছোড়বান্ধা, ও নেবেই। তারপরে একটা ব্যাগ ও আমার হাত থেকে নিয়ে যায়। নেওয়ার পরে হয় কি, এই যে নবীনগর থেকে ও সাভার পর্যন্ত এই একটা ব্যাগ আমার হাত থেকে নিয়ে, এই যে আমি বারে বারে জোরাজুরি করলাম যে আমার হাতে দিয়ে দাও, তোমার নেওয়ার দরকার নেই, তুমি কেন টানবে, অযথা টানবে, আমাকে তুমি হেল্প করার কোনো প্রয়োজন নেই, কিন্তু সে আমার ব্যাগটা কোনোভাবেই দিল না। আমি নিলাম একটা ব্যাগ, ও নিল একটা ব্যাগ, যদিও ওর ব্যাগটা পাতলা ছিল, খুব বেশি জিনিস ছিল না, শুধু মিষ্টি, জিলিপি আর সম্ভবত 1-2 লিটার দুধ ছিল। তারপরেও কিন্তু 4 কেজির মতো জিনিস ছিল ওর হাতের মধ্যে। সেই জিনিসটা নিয়েই ও আমাকে এই যে এতখানি রাস্তা আমাকে অনেক হেল্প করেছে। ওকে আমি কি বলে ধন্যবাদ দিব, কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব, সেটা আমার ভাষায় প্রকাশ করার মতো না। ও সত্যি কথা বলতে কি, ও আমার তখনকার সময়ে কি হয়ে যে আমার কাছে এসেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো বা মা কালীর একটা কৃপা ছিল, আমার কষ্ট দেখে মা কালী সহ্য করতে পারছিলেন না যে এত ওজন, এত জিনিসগুলো কিভাবে নিয়ে ও যাবে, সেই জন্যে ওকে পাঠিয়েছে যাতে আমাকে একটু সাহায্য করে। যাই হোক, যেভাবেই হোক সাভার পর্যন্ত পৌঁছালাম। তারপর একবার অটো, একবার বাস, একবার হেঁটে, মানে কিভাবে যে আমি সাভার থেকে নবীনগর থেকে সাভার পর্যন্ত হেঁটে এসেছি সেটা বলার মতো না। সাভারের পরেও এই যে একবার অটোতে চড়লাম, একবার বাসে চড়লাম, এভাবে করে আমার সময়টা পার হচ্ছিল। একবার ইচ্ছে করছিল যে দুধগুলো, জিনিসগুলো আছে সব ফেলে দিয়ে চলে যাই, আর ভালো লাগছিল না। আবার মনে হচ্ছিল যে এত কষ্ট করে নিয়ে এসেছি, ছেলের দিকেও তাকালাম, মনে করছিল যে ও নিলে তো দুধটা খেতে পারবে, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এত কষ্ট, মানে পুরা মাথার বিপদ নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আর এদিকে তো ঢাকার পুরাই গম, কারণ রাস্তাঘাটে দেখি লাঠি লুঠা সাটা নিয়ে ছাত্ররা বসেই আছে, কোনো হট্টগোল করছে না, কিন্তু গন্ডগোল লাগতে কতক্ষণ, যদি গন্ডগোল লেগে যায় তখন আমি কিভাবে বাসায় পৌঁছাবো, কিভাবে এই জিনিসগুলো নিয়ে কি করব, আমার মাথায় হাত। শুধু ভাবছিলাম যে কোনোভাবে আস্তে আস্তে করে যদি বাসায় পৌঁছানো যায়, আর পারছিলাম না। তারপরে কি, আমার বাসায় পৌঁছতে রাত 8টা বেজে যায়। এরও মধ্যে মার তো ফোন কলের অভাব নেই, মা ফোন করতে আছে, সবাই ফোন কল করতে আছে, তুই কী অবস্থায় আছিস, কী করছিস, কতটুকু এসেছিস, মানে আমি মানে কি বলবো বলে প্রকাশ করতে পারবো না। যাই হোক, বাসায় এসে পড়লাম। আসার পরে কী কী এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। জিলিপি তো দেখালাম, আসার সাথে সাথেই সবাই খাওয়া শুরু করলো, আমিও খেয়েছি। পেয়ারা আনলাম, আর এই যে নিম পাতাগুলো আনলাম, ঢাকাতে তো পাওয়াই যায় না নিম পাতাগুলো, তাই একটু বেশি করে এনেছি, ফ্রিজে রেখে দেব, যখন ইউজ করার করে নেব আর কি। আর এই যে এখানে নিয়ে এসেছি হলো 2 কেজি রসগোল্লা। এই রসগোল্লাটা খেতে আমার ছেলেও পছন্দ করে, আমিও পছন্দ করি, আমার ছোটো বোন পছন্দ করে, মা পছন্দ করে, সবাই পছন্দ করে, যার জন্য এখানে 2 কেজির মতো রসগোল্লা নিয়ে আসলাম। আর সাথে তো দুধ আছেই, দুধের জন্যেই তো এত কিছু। আর এই যে সাথে করে দুধ নিয়ে এসেছে, এগুলো এখন মা জাল করে ঠান্ডা করার জন্য বসিয়ে রেখেছে। আর আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।